নমস্কার, আমার সময়ে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানের প্রত্যেকটি পর্বেই আপনারা নানা রকম আকর্ষণীয় বিষয় নিয়ে আলোচনা বা কথোপকথন দেখে থাকেন। ঠিক সেইভাবে আমাদের আজকের এই পর্বটিও কিন্তু অত্যন্ত আকর্ষণীয়। ললিত কলা বলতে আমরা তিনটি বিষয়কে বুঝি, আপনারা সবাই জানেন, ভাস্কর্য, চিত্রকলা এবং আলোকচিত্র। কিন্তু এই তিনটি বিষয়ের মধ্যে ভাস্কর্য এবং চিত্রকলা যতটা সমাদৃত হয়ে এসেছে, আলোকচিত্র কিন্তু সেভাবে সমাদর বা আদর পায়নি। আমি জানি এই নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকবে, কিন্তু সেই তর্ক বিতর্কে আমরা যাব না। কি করে এই আলোকচিত্র এত প্রাণবন্ত হয়ে ওঠে আমাদের সামনে এবং জীবন্ত হয়ে ধরা দেয় আমাদের চোখে, সেই সব কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব, গল্প করব, আড্ডা মারব। আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট আলোকচিত্র শিল্পী শ্রী অতনু পাল। অতনুদা, স্টুডিওতে আপনাকে স্বাগত। নমস্কার। আলোকচিত্র তো বললাম যে সমাদর পায়নি, এই ব্যাপারটা আপনি কি আমার সঙ্গে একমত? একেবারে। আমি একটা ঘটনা বললেই এগুলো বুঝতে পারবে। যেটা বলার যে আমরা বলি ললিত কলা, ফাইন আর্ট তোমার কথার মধ্যেই ছিল, যে স্কাল্পচার, পেন্টিং এবং ফটোগ্রাফস। দুর্ভাগ্যজনকভাবে আমার নিজের ফটোগ্রাফি কেরিয়ার ৩৫ বছরে পা দিচ্ছি, এখনো পর্যন্ত ভারতবর্ষের অধিকাংশ মানুষ, মানে চিত্ররসিক, তার থেকেও দুর্ভাগ্যজনক ফটোগ্রাফার, তারা জানে না ফটোগ্রাফি একটা ফাইন আর্ট বা ললিত কলা। আচ্ছা, এইবার এটা হয়নি মূলত যে জায়গা থেকে আমার যেটা মনে হয় যে এটা আফসোস, আমরা লড়াই করছি নিজে ব্যক্তিগতভাবে এর জন্য। ৩৫ বছরের কেরিয়ার, ২৫ বছর খুব ফাইট করছি যাতে আলোকচিত্র ফাইন আর্ট হিসেবে সকলের ঘরে ঘরে সমাদৃত হয় বা এই ল্যাঙ্গুয়েজটা যায়। মেন যেটা হয় যে ফটোগ্রাফির বিভিন্ন ডিভিশন আছে। ধরো নিউজ ফটোগ্রাফস আছে, কেউ ধরো ক্রিয়েটিভ ফটোগ্রাফি তো আছেই, ফ্যাশন ফটোগ্রাফি আছে, মডেল ফটোগ্রাফি আছে, সায়েন্টিফিক ফটোগ্রাফি আছে, ম্যাক্রো ফটোগ্রাফি আছে, ফটো মাইক্রোগ্রাফি আছে, বিভিন্ন, আমি আর অন্যান্য শাখায় আসছি না। ম্যাক্সিমাম এর ওরিয়েন্টেশনটা হচ্ছে নিউজ ভিত্তিক। তার ফলে ক্রিয়েটিভ ফিল্ডের যে ছবিগুলো হয়েছে, যেমন একজন, এই যে আপনি ক্রিয়েটিভ ফিল্ড বললেন, তার মধ্যে একটা ভাগ তো আছে আলোকচিত্রের, এই ভাগগুলো ঠিক কি কি? আপনি যেমন নিউজ একটা রয়েছে, এটা কেমন, ধরো এটাই আমি বলতে যাচ্ছি। কিরকম দেখো, যে তুমি একটা কোনো এক্সিবিশন হলে গেছো, তুমি দেখলে বিভিন্ন মূর্তি, মানে ভাস্কর্য শিল্পীদের বিভিন্ন কাজ, সবসময় মূর্তি বলবো না, বিভিন্ন ধর্মী কাজ, এবং চিত্রশিল্পীদের বিভিন্ন ধর্মী কাজ আছে। এই ভারতবর্ষের প্রচুর নামী অনামী শিল্পী আছে যারা কোনো বিক্রি বাট্টা করে খেয়ে থাকে, জীবন গুজরান করে আর কি। একজন আলোকচিত্র শিল্পীকে পাবে না ওইরকম কোনো এক্সিবিশন করে খায়। একদম ঠিক। এই যে জায়গাটা, এখানটা একটা খুব ভাগ হয়ে গেছিল। এবার ধরো যে কোনো নিউজ ফটোগ্রাফ তো কখনো ক্রিয়েটিভ ফটোগ্রাফ হতে পারে না, আবার এই নয় যে কোনো নিউজ ফটোগ্রাফের মধ্যে কোনো ক্রিয়েটিভ এলিমেন্ট থাকবে না। না হলে ধরো ভারতবর্ষের যেসব বিখ্যাত ফটোগ্রাফাররা নাম করেছেন, পৃথিবী জোড়া যাদের নাম, তারা তো আসতে পারতেন না, এরকম একটা জায়গা। আমরা যেটা বলছি যে আমরা যে পার্টটাকে নিয়ে মুভ করছি আর কি, বা আজকের গল্পও হতে পারে, তুমি যে জায়গাটা উস্কে দিলে, যে এমন একটা জায়গায় এসছে আজকে সারা পৃথিবীতে ভারতবর্ষের একটা ফটোগ্রাফির একটা ভালো পরিচিতি হয়েছে, এবং ক্রিয়েটিভ ফটোগ্রাফিটা নিয়ে প্রচুর লড়াই করছে, এবং যার জন্য আজকে আমরা যে বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক পুরস্কারগুলো ভারতবর্ষের জন্য আনতে পাচ্ছি। ন্যাশনাল জিওগ্রাফির মতো পত্রিকা আমাদের ছবি ছাপছে, পপুলার ফটোগ্রাফির মতো পৃথিবী বিখ্যাত পত্রিকা, যেখানে গত ১০-১২ বছরে হয়তো দেখা যাবে কোনো ভারতীয়দের ছবি বেরোয়নি, সেখানে আমাদের ছবি যাচ্ছে। এই জায়গাটা আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে। কিন্তু একটা কথা বলুন, আজ তো আপনি জগৎ বিখ্যাত, কিন্তু আপনি যখন ছোট ছিলেন, একদম যখন আপনার শৈশব ছিল, এখনকার যেমন বলেন বাড়িতে বড়রা কিংবা অনেকে আলোচনা করেন, ডক্টররাও পরামর্শ দেন যে বাচ্চাকে চাপ দেবেন না, হ্যাঁ, তার মধ্যে চেষ্টা করুন তার কোনটা প্যাশন, কোনটা তার ভালো লাগছে সেইটাকে গ্রো করুন। তো আজ থেকে ৩৫ বছর আগে ফটোগ্রাফিকে পেশা হিসেবে নিয়ে এগিয়ে যাওয়াটা আমার মনে হয় খুব একটা সহজ কাজ ছিল না। একেবারে না। আপনার বাড়িতে কি আপনি সেই পরিবেশ? না, একেবারে না। এখানটা একদম বলি, খুব ভালো জায়গা। প্রথম কথা হচ্ছে ফটোগ্রাফিতে আসা আমার বাড়ির অমতে, এক লড়াইটা শুরু হলো একদম, এবং অমতে আসার জন্য এবং বিভিন্নভাবে পারিপার্শ্বিকতার বিভিন্ন জায়গা জটিলতার মধ্যে গিয়ে আমার ক্যামেরাটাও কিনতে হয় মায়ের সোনা বিক্রি করে। এবং খুব পোলাইটলি বলি, যারা অনুষ্ঠানটা দেখছেন তারা উজ্জীবিত হবেন, এতটুকু নিজেকে বড় না করে দেখিয়ে যে আজকে আমার ছোট বড় মিলিয়ে কতগুলো ক্যামেরার সংখ্যা আমি জানি না। এই জায়গা থেকে আমি ফটোগ্রাফি পরিবেশটা বোঝানো যাবে। এইবার হয় কি,
এই যে আমার তীব্রতা ছিল যে আমি ফটোগ্রাফি নিয়ে মুভ করব, মা আপনাকে সাহায্য করেছেন? মা সাহায্য করেছে, বাবাও সাহায্য করেছেন, সেটা আমি বলছি না, মা কিন্তু বোধহয় আপনার ওই খিদেটাকে বুঝেছিলেন। মা বাবা দুজনেই দুজনেই বুঝতে পেরেছিলেন। ওদের একটা সংশয় ছিল আজ থেকে তো 35 বছর আগে। এক্স্যাক্টলি। আজকে সারা বছরে যে ছবি আমার বিক্রি হয়, আমি ক্রিয়েটিভ ফিল্ডে বলছি, আমার এর মধ্যে অনেক পর্যায়ে গেছে, আমার নিউজ ফটোগ্রাফি করতে হয়েছে, এডিটার পর্যন্ত হতে হয়েছে, এরকম একটা ঘটনা। কিন্তু আজকে যে ক্রিয়েটিভ ফটোগ্রাফি করে আমি খাচ্ছি, বা ওই ক্রিয়েটিভ ফটোগ্রাফির কল্যাণে আজকে দূরদর্শনের মতো জায়গায় আমি উপস্থিত হয়েছি, এই জায়গাটা কিন্তু তখন তো অত সহজ সরল ছিল না। আর তাহলে তাদের সেই সংশয়টা ছিল যে ঠিক মতো খাবার জুটবে তো, এই জায়গাটা। কিন্তু আমি যেটা বলি, একটা ক্যামেরা নিয়ে কোটা ছবি তুলে কিভাবে নিজের কিভাবে জীবিকা নির্বাহ তো হবে, করবেন? আজকে ফটোগ্রাফ বিক্রি হতে শুরু করেছে, মানে পেন্টিং স্কাল্পচারের পাশাপাশি ক্রিয়েটিভ ফটোগ্রাফ বিক্রি হতে শুরু করেছে। এটা সারা পৃথিবীতে বিক্রি হচ্ছে, ভারতবর্ষের ধাক্কা সবে এসে লেগেছে, বোম্বে, দিল্লি, চেন্নাই ধাক্কা সরাসরি ওরা এনজয় করছে, কলকাতা আসবো করছে, তার জন্য আমরা ফাইট করছি। এবং এই বলছি গত 2 বছরে অন্তত আমার এবং আমার সাঙ্গপাঙ্গদের ছবির যা বিক্রির বহর, আমি খুব আশাবাদী আগামীতে একজন পেন্টার স্কাল্পচারের মতো একজন ক্রিয়েটিভ ফটোগ্রাফারও শুধু ছবি বিক্রি করে জীবন নির্ধারণ করতে পারবে। আর তুমি যেটা বললে, তারপরে বাবা মা এবার যেটা বললাম গেল এদিকে পারিপার্শ্বিক সবাই বারণ করলো, আমাদের জয়েন্ট ফ্যামিলি, যে না না এসব কিনে দিও না, বকে যাবে, এরকম বললেই হয় নাকি, এরকম ক্যামেরা কেন কিনে দেবে। তা যাই হোক, এসবের মধ্যে দিয়ে গেল। আমি যেটা বলি যে তারপরে তো পড়ালেখা কন্টিনিউ করেছি, সবকিছুই হলো, সবকিছু চলেছে অবশ্যই, কারণ বাড়ি থেকে ন্যূনতম খুব মজার কাহিনী আছে, খুব মজার কাহিনী। ক্যামেরাটা ছিল একটা হংকং এর তৈরি প্লাস্টিক বডির ডেবনিয়ার বলে একটা ক্যামেরা ছিল, 18 টাকা দাম, আর ফিল্মটা কিনতে হয়েছিল 21 টাকা দিয়ে। খুব ইন্টারেস্টিং, ক্যামেরার দাম ফিল্মের দাম হচ্ছে 21 টাকা। খুব ইন্টারেস্টিং, এই যুগটাই পাল্টে গেল, এখন তো ডিজিটাল যুগ চলে এলো, তখন ফিল্মের যুগ, পরে অন্য গল্প প্রসঙ্গে আসবে। তা এরকম একটা জায়গা ছিল আর কি। তা তো তখন ওই প্রসঙ্গটা কেটে গেলাম, যে যদি কোনো বাচ্চা বাড়িতে এরকম ভাবে কখনো শেখার জন্য চাপ দেয়, থাকুক না তার পাশাপাশি, কেউ আঁকা শেখে, কেউ গান শেখে, কেউ ফটোগ্রাফি শিখবে, কেউ সাঁতার শিখবে, কেউ কম্পিউটার শিখবে, অসুবিধা কি আছে? অসুবিধা তো কিছু নেই। বরং আগামী পৃথিবী, যেহেতু এই বলছি যে আজকে দেখবেন কিছুদিন আগে হয়তো কাগজের একটা বিজ্ঞাপন না, একটা নিউজ এসেছিল যে একটি ফটোগ্রাফ বিক্রি হয়েছে 25 কোটি টাকা দিয়ে। এরকম একটা ঘটনা ঘটে গেছে এর মধ্যে। আমি বলছি না যে এর মধ্যেই একজন কলকাতার বা ভারতবর্ষের কোন ফটোগ্রাফারের এরকম একটা ঘটনা অচিরেই ঘটবে, কিন্তু আগামী জানান দিচ্ছে পেছন থেকে যে আসছে, একটা নতুন যুগ আসছে। তাহলে তাদের উজ্জীবিত করা উচিত, তাদের ডিসকারেজ না করে এনকারেজ করা উচিত। আর একটা তো ক্রিয়েটিভ ফর্ম হোক না, বিভিন্ন এত শাখার মধ্যে একটা থাকুক। এবং এটা আমি বলি, ফটোগ্রাফির যেটা বিশেষত্ব হচ্ছে, সারা পৃথিবীর কোনো শিল্পকলা বা চিত্রকলা টাইম নিয়ে কাজ করে না। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো আমরা এখানে কোনো শিল্পকলাকে ছোট করছি না, তোমার শুনতে ভালো লাগবে এটা। ধরো একজন খুব ঝরঝর করে বৃষ্টি হচ্ছে, একজন কবি বলল যে বাহ বৃষ্টি হচ্ছে, আমার খুব ভালো কবিতা লিখতে ইচ্ছে করছে, তা এখন ইচ্ছে করছে না, পরে লিখবো, 2 দিন বাদে লিখবো। একজন সুরকার বলল যে ঠিক আছে আমি সুর করব, বৃষ্টিরই সুর করব, 2 মাস বাদে করব। একজন পেন্টার বলল আমি ছবি আঁকবো, 2 বছর বাদে আঁকবো। একজন কবি বলল আমি কবিতা লিখবো, 2.5 মাস বাদে লিখবো। ফটোগ্রাফি একদম মুহূর্ত নিয়ে কাজ করছে। সারা পৃথিবীর আর কোনো শিল্পকলা নেই, কোনো চিত্রকলা নেই, কোনো শিল্প মাধ্যম নেই যে ওই বৃষ্টির সময় যদি ওই ছবিটা আমি না তুলতে পারি, ওই বৃষ্টিটা আসছে না। ধরো এটা তো নয় বৃষ্টি আরেকবার আসতে পারে, দেখা গেল একটা ঈগল পাখি কোনো কারণে একটা চড়াই পাখিকে আদর করছে, আমি বললাম আজকে মুড নেই কালকে তুলবো, আমার সারা জীবনে আসবে না। এরকম বহু ঘটনা ঘটেছে। সাংঘাতিক, খুব জরুরি, খুব জরুরি। এইরকম আমাদের ফটোগ্রাফির অনেক মজার দিক আছে। শিল্পকলা 18 টাকার ক্যামেরা আর 21 টাকার ফিল্ম, ওই ক্যামেরাটা দিয়ে যদি আজকে আপনাকে ছবি তুলতে বলা হয়, তো সেক্ষেত্রে আপনি টেকনোলজির দিক থেকে কতখানি পিছিয়ে যাবেন? নাকি আপনার হাত এবং আপনার চোখ এবং আপনার ক্রিয়েটিভনেস ওই ক্যামেরাটাকেও এখন সমানভাবে কাজে লাগাতে পারবে? কেমন দেখো, প্রথম ক্যামেরা সেই প্রথম প্রেমের মতো আর কি, মজা করে বললে। আমি কখনো ক্যামেরাটাকে অস্বীকার করবো না, এটা ঘটনা। কিন্তু ধরো আমাদের যে আর্থসামাজিক অবস্থার মধ্যে দিয়ে যাই, ওই ক্যামেরাটা কিনতে গেলে আজকে যে ফিল্মটা কিনতে হবে তার ন্যূনতম দাম, প্রথম কথা কলকাতায় পাওয়া, তখন 120 সাইজের একটা ফিল্ম ছিল, বড় সাইজের। সারা কলকাতায় মাথা খুললেও একটা ফিল্ম জোগাড় করতে তুমি মারা পড়ে যাবে। 1 নম্বর, যদি বা পাওয়া যায় দেখা যাবে হয়তো ফিল্মটার দাম হচ্ছে 200 বা 250 টাকা। সেখানে আজ ডিজিটাল প্রযুক্তি এসে যাওয়ায়
আমার একটা চিপ একবার কেনা হয়ে গেছে, যদি না লাইফ টাইম ওয়ারেন্টি থাকে, যদি না নষ্ট হয় তোমাকে ওটা কিনতে হচ্ছে না। এক, ডিজিটালে প্রিন্ট করার কষ্ট হচ্ছে অনেক কম, 2.5 টাকা 3 টাকা দিয়ে শুরু, অ্যানালগ 5-6 টাকা দিয়ে শুরু। তার ফলে ওটা একটু বাতুলতা হয়ে যাবে। মানে আমি সেই স্বদেশী যুগে ছিল না, দেখবে ঘরে বাইরের মধ্যে একটা কথা ছিল, যে বলেছিল আমি স্বদেশী বর্জন করতে পারি কিন্তু আমার প্রজারা বহন করতে পারবে না, স্বদেশী জিনিস অনেক ভারী হয়ে যাচ্ছে, দামি হয়ে যাচ্ছে। ঠিক এই সময় ডিজিটালের থেকে অ্যানালগটা একটু কস্টলি হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে যারা এই সময় আসছে, আমরা তো 35 বছরের মধ্যে প্রায় 20 বছর অ্যানালগ নিয়ে করেছি, সবসময় বলবো অ্যানালগের পক্ষে যাওয়া উচিত, মানে ফিল্ম বেস ক্যামেরার মধ্যে, কিন্তু সেই জায়গা থেকে বলবো না। কিন্তু কারোর আছে, খুব ভালো কথা, মাঝে মাঝে একটু শখ করে তুললো, আমি না করছি না, এইরকম আর কি। ফটোগ্রাফি যে আপনার বিষয় হতে পারে, আপনার ভালো লাগা, এই ব্যাপারটা আপনি কখন বুঝলেন? এটা কেমন দেখো, মানে কিরকম, আমি যখন ক্লাস 6-7-এ পড়ি, ওই বললাম বাড়ির রমাতে আসার জন্য, আমার খুব মজার ব্যাপার, মানে ঘোড়া কেনার আগে আমার ছিপটি কিনতে হয়েছিল। আমি ডার্ক রুম করতাম বাড়িতে বই পড়ে, তখন তো এত ভালো ভালো গুরু পাওয়া যেত না, কোনো ফটোগ্রাফির কোনো না ছিল, কোনো ইনস্টিটিউট না ছিল, কোনো গ্রুপ না ছিল ভালো গুরু। তো ওই বইপত্র চেষ্টা করে, তখন না ছিল এত নেটের এত সহযোগিতা, কষ্ট সৃষ্ট করে একে তেল মেরে ওকে তেল মেরে একটু বইপত্র করে কিছু ফর্মুলা বের করা হলো, করে বাড়িতে প্রিন্ট করতাম। এইরকম করতে করতে যখন ক্লাস 9-এর কাছে পৌঁছলাম, একটা দুম করে তখন একটা হাঙ্গার স্ট্রাইক করে ফেললাম, যে 7 দিন 8 দিন চলেছিল। প্রথমে ভেবেছিলাম 2 দিনের মধ্যে বাড়ি মেনে নেবে, হয়ে যাবে, পকেটে পয়সাও নেই, ওই ঘুগড়ি পাউরুটি খেয়ে চালাতে হতো দুবেলা। বলে বাড়ির লোক বলেছে না খেয়ে থাকবে, না খেয়ে থাকবে, আর কি করা যাবে, তুমি যা চাইবে তাই দিতে হবে নাকি। তা ওই 7 দিন থেকে 9 দিনের মাথায় হাঙ্গার স্ট্রাইক উঠলো, মেনে নিল, এবং আমার ওই ক্যামেরা কেনা হলো। ঠিক তার পরের বছর, তখন আমি মাধ্যমিক তবু করছি এরকম সময়, ক্যামেরা কিনে ছবি তোলা শুরু করলাম। ডার্করুমের তো একটা অভিজ্ঞতা ছিলই আগে, করেই বললাম যে কলকাতার বিভিন্ন কাগজে ঘুরতে থাকি। তখনও কলকাতায় ফ্রিল্যান্সিং কথাটা আসেনি, যে ফ্রিল্যান্স করা যায়। তোমাদের এই অনুষ্ঠানে অন্য কাগজের নাম নিতে পারবো না বলে যে কাগজটি এসেছিল, এটি কাগজ, বাংলা কাগজ, বাংলা কাগজ এসেছিল। তা করে ওখানে বিভিন্ন ছবি জমা দিতে শুরু করলাম, করতে গিয়ে সেই সময় সংবাদপত্রে ওই ধরনের ছবি নিত না, যেটাই বলছে আমার এই সূত্রপাত, এটা একটা যুগকে তুমি ধরতে পারবে। এক কালী পুজোর আগের দিন আমি দেখলাম একটা জিনিস বুঝতে পেরেছিলাম, দেখো যারা নিউজ পেপার গুলো আছে তাদের তো স্টাফ ফটোগ্রাফার আছে, তারা ফ্রিল্যান্সারদের নেবে কেন? কালী পুজোর সময় কালী পুজো হবে, বর্ষার সময় বর্ষা হবে, গ্রীষ্মের সময় গ্রীষ্ম আসবে, খুব স্বাভাবিক। তা ওদেরই মধ্যে কয়েকজন নিউজ এডিটর যাতায়াত করতাম বলতে, তারা বলল যে দেখো এই গতানুগতিক ছবি এরা নেবে না, তোমার থেকে নেবো কেন, তোমাকে দিলে তো আবার পয়সা দিয়ে কিনতে হবে, তুমি এমন কোনো কিছু ছবি দাও যেটা আমাদের স্টাফ ফটোগ্রাফাররা সবসময় দিচ্ছে না। তা মাথায় ঘুরতে থাকলো। তাই এরকম সময় কালী পুজো আসছে হঠাৎ মনে হলো বিভিন্ন কাগজপত্র পড়ার কল্যাণে আর কি, আচ্ছা দিওয়ালির দিন যদি এরকম হয়, সকাল বেলাতেই বেশ, আজ দীপাবলি, সবাই বেশ রাতের অন্ধকারে বাজি পোড়াচ্ছে, চরকি পোড়াচ্ছে, ফুলঝুরি পোড়াচ্ছে, রংমশাল পোড়াচ্ছে, এরকম যদি কোনো ভালো ছবি তুলে দিতে পারি। 2 দিন আগে শুট করলাম, করে ওই কাগজে জমা দিয়ে দিলাম। হঠাৎ দেখলাম একদম দেওয়ালির দিন, একদম সকালবেলা কাগজ খুলে ফার্স্ট পেজে 4-5 কলম জুড়ে আমার ছবি, এবং তাতে সেই অফসেটে ছাপা, এতে লেখা যে ছবি অতনু পাল। এই অনুভূতি আমার শুরু হলো, কোনোদিন ভুলতে পারবো না। আমি বলি জীবনে এখন এত যখন সাফল্য আসে, এত বিদেশি স্বদেশি পুরস্কার আসে, বুকে হাত দিয়ে বলি এই অনুভূতি জীবনে আর ফিরে আসবে না কোনোদিনও। মানে আমি যে জিনিসটাকে ভীষণভাবে ভালোবাসি, সেটা যখন প্রথম আমি সাকসেস হই, সেই ব্যাপারে অনুভূতি একেবারে অন্যরকম। তারপরে ঘটনাগুলো এবার হলো কি, আপনাকে তো শিখতে হয়েছিল, আপনার ভালো লাগা সেটা ক্রিয়েটিভ ফটোগ্রাফিতে রয়েছে, কিন্তু কিছু টেকনিক্যাল ব্যাপার থাকে অবশ্যই। এবার কেমন দেখো, ওই তখন আগেই বলেছি না ছিল ভালো কোনো গ্রুপ বা ইনস্টিটিউট, ভালো বইপত্র, এর একটা তো অভাব ছিলই। বিভিন্ন জায়গায় যাতায়াত করতে শুরু করলাম, যারা ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে কোনো কিছু কাজ করে। তখন সবে কিছু গ্রুপ তৈরি, মানে অঙ্কুরের মতো জায়গায় আছে, ঠিক ভালো লাগতে থাকলো না। আমি দেখলাম যে না, আমি একটাই কাজ করি, দেদার প্র্যাকটিস করি এবং বই পড়তে শুরু করি। এবং তার মধ্যে যে হয়েছিল, যেহেতু এই ফটো জার্নালিজম করাটা শুরু করে দিলাম, প্রচুর নামি দামি মানুষদের বিভিন্ন শাখার কাছে আসতে শুরু করলাম। নাট্য জগতের মানুষ, সিনেমা জগতের মানুষ, মানে সত্যজিৎদার বাড়ি, মৃণাল সেনের বাড়ি গেছি সেই সময়কার, রবিশঙ্করের বাড়িতে যখন তখন যাচ্ছি, বলছি বিভিন্ন শাখার। তা করতে করতে গুণী মানুষদের সান্নিধ্যে এলাম। তা তখন আমি বললাম যে দেখুন, এরকম তো কিছু পাচ্ছি না, আমি এরকম বই পড়ছি, কিছু গান বাজনা শুনছি, নাটক দেখছি, নাটকের আলো বুঝতে চেষ্টা করছি, সিনেমা দেখছি, সিনেমার আলো দেখতে চেষ্টা করছি, বলে এটাই করতে থাকো, আবার অসুবিধা কি আছে।
তা এটা ছিল আমার ঠিক মতো যদি পড়ালেখা বলো এরকম ভাবে তা চলছে এরকম ভাবে, মানে অবজারভেশনটা আপনার একেবারে সাংঘাতিক এবং দেদার প্র্যাকটিস। আজকে যদি ডিজিটাল যুগ এসে যেত তখন একটা ফিল্ম করলে তো তখন আমাদের 36টা ছবি, তখন 35 আচ্ছা, ফরম্যাট। তখনকার ক্যামেরার যে হ্যাঁ, টেকনোলজি ছিল হ্যাঁ। তাতে আপনি ধরুন কোনো কিছু দূরের ছবি তুলতে চাইছেন, হ্যাঁ। সেটাকে আপনি কিভাবে তুলবেন? ছিল না যে এরকম সেই বলবো না, operation কস্টলি ছিল, বড্ড বেশি আচ্ছা। দামি ছিল। যেটা হতো আমাদের দূরের জিনিস আগেকার তোলার জন্য আলাদা lens use টেলিলেন্স করতে তখন হতো, এসে গেছে, হ্যাঁ। বহাল তবিয়তে এসে গেছে। আচ্ছা। কিন্তু কলকাতায় তখন অত ভাবে আসেনি। মানে ধরো আমি কলকাতায় যখন টেলিলেন্স কিনছি, একটু বড় টেলিলেন্স কিনেছিলাম বলে, ওই যেটা তোমাদের কথায় দূরকে কাছে করার জন্য, কলকাতায় ধরো সেরকম লেন্স আসেনি। মানে রাস্তাঘাটে বেরোলে মানে আমার বড় লেন্স মানে আমি বড় ফটোগ্রাফার, আমরা মজা করে বলতাম আমাদের প্রেস ফটোগ্রাফার বন্ধুদের আমাদেরও মধ্যে সেটা মনে হতো, এত এরকম, version lens হ্যাঁ মানে ওরে এরকম বাবা। একটা আমরা খুব মজা হ্যাঁ। করে বলি। বরং আমি বলি ওয়াইড লেন্সে, আমি কোনো লেন্সকে ছোট করছি না, ওয়াইড লেন্স দেখতে খুব ছোট ছোট হয়, ওয়াইড লেন্সে তোলা খুব টাফ। তা মজা করে এটা বলা হয় যে ছোট লেন্সে তোলা বরং কঠিন। পৃথিবীর যত বিখ্যাত ফটোগ্রাফারকে দেখা যায় ছোট লেন্সই তারা মহান হয়েছে, টেলি লেন্সে খুব মহান হয়নি। তা যাই হোক, সেই সময়টা ছিল না, তো মজা করে বলা হতো এই বড় লেন্স বড় ফটোগ্রাফার এরকম, কিন্তু দামটা অস্বাভাবিক ছিল। আজকের এই ধারাবাহিকভাবে এই ফটোগ্রাফিতে বিভিন্ন মানুষের এসে যাওয়ায় জিনিসগুলোর দাম একটু কমেছে। আসলে হচ্ছে কি, ফটোগ্রাফি এমন একটা বিষয়, তোমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষরাও বুঝতে পারবে, এটা না অ্যামেচার ফটোগ্রাফার ডমিনেটেড মার্কেট। মানে যারা শখের ফটোগ্রাফার তারা এটাকে কন্ট্রোল করছে। তার ফলে যেহেতু শখের, মানে আপনি বলছেন যাদের এখান থেকে অর্থ উপার্জনের কোনো তাগিদ নেই তারা নিয়ন্ত্রণ আচ্ছা। করছে। তার ফলে তার টোটাল বিক্রি বাটা, মানে এত সারা পৃথিবী এত কোটি কোটি টাকা টার্ন ওভার, সবটার মানে তার 90% এটা হয়তো যারা পরিসংখ্যানবিদ বা যারা তাত্ত্বিক তারা আরো ভালো করে বলতে পারবে, মানে যারা এটাকে পেশা হিসেবে এটা- নিতে চাইছে তাদের লড়াইটা আরো কঠিন মানে হয়ে আরো যাচ্ছে। কঠিন হয়ে যায় এই জায়গা থেকে, এই জায়গা থেকে। কিন্তু ঠিক আছে, মাসের কাছে ফটোগ্রাফি খুব বেশি রকম ভাবে চলে এসছে, তার ফলে জিনিসপত্রের দাম কমছে। আজকে একটা কল্পনাই করা যাবে না যারা মোবাইল ক্যামেরা বিক্রি হতে পারে যাতে ক্যামেরা অপশন নেই। এটা আমরা খুব এনজয় ঠিক করি কথা। যে এমন একটা শিল্পকলাকে ধরার একটা হাতিয়ার। আমাকে যে ক্যামেরা কেনার জন্য হাঙ্গার স্ট্রাইক করতে হলো, আমাকে বেবি ক্যামেরা কেনার জন্য পায়ে পড়তে হলো, আজকে করতে হচ্ছে না। দেখা যায় ক্লাস 7-8 এর ছেলেমেয়েরাও মোবাইল ইউজ করে, তার মানে ক্যামেরাও তো হাতে ঢুকে পড়েছে। তার ফলে যারা সিরিয়াসলি চর্চা করছে, এটা তো শখ মেটাবে আলাদা কথা, যারা সিরিয়াসলি চর্চা করছে বা করতে চায় তারা কিন্তু একটা বেশ বড় জায়গা পেয়ে গেছে।